প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নুরুজ্জামান মৃধা, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের উপর ক্লাস নেব। আজকের আলোচ্য টপিকস প্রভাবক। তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ লেখা আছে প্রভাবক। তো আমরা প্রথমেই জানবো প্রভাবকটা কাকে বলে, প্রভাবকটা কি। তো দেখো একটু, যে পদার্থ বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে কি থাকবে, ভরে ও গঠনে অপরিবর্তিত থাকবে, তাকে আমরা প্রভাবক বলব। তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝছি যে প্রভাবক বিক্রিয়ার গতিকে শুধু বৃদ্ধি বা হ্রাস করবে কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে, সেটাই প্রভাবক। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে ফেলি। যেমন দেখো, পটাশিয়াম ক্লোরেট, এটা বিয়োজিত হয়ে তৈরি করে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস তৈরি করে। এটা স্বাভাবিকভাবে বা তাপ দিলে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস তৈরি করে তাপ দিলে। এইবার যদি তুমি এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যদি ব্যবহার করো, তাহলে দেখতে পাবে এই বিক্রিয়ার স্বাভাবিক যে গতি ছিল সেই গতিটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। তাহলে এই বৃদ্ধির পেছনে দায়ী কিন্তু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। আবার বিক্রিয়া শেষে দেখা যাবে কি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ভর এবং গঠন অপরিবর্তিত থাকবে। এবার আমরা আসি প্রভাবকের শ্রেণী বিভাগ। আমরা প্রভাবককে কত ভাগে ভাগ করতে পারি? তো প্রভাবককে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটু জেনে নাও কি কি ভাগে ভাগ করা যাবে। 1 নম্বর আমরা বলছি ধনাত্মক প্রভাবক। 2 নম্বর আমরা বলছি ঋণাত্মক প্রভাবক। 3 নম্বর আমরা বলছি অটোপ্রভাবক এবং 4 নম্বর আমরা বলছি আবিষ্ট প্রভাবক। তো আমরা এখন এই 4 ধরনের প্রভাবক সম্পর্কে আমরা ধারণা নেব। ধনাত্মক প্রভাবক, যে প্রভাবক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে দেয়, সেটাকে আমরা বলছি ধনাত্মক প্রভাবক। অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে বিক্রিয়ার গতিকে কি করে দিচ্ছে, বৃদ্ধি করে দিচ্ছে, স্বাভাবিক যে গতি সেটাকে আমরা বলছি ধনাত্মক প্রভাবক। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি বিষয়টা। যেমন সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হয় সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হয়ে যায় সালফার ডাইঅক্সাইড। এখন এই বিক্রিয়ার স্বাভাবিক যে গতি, এই অবস্থায় তুমি যদি এখানে প্লাটিনাম চূর্ণ যদি ব্যবহার করো, তাহলে এই বিক্রিয়ার স্বাভাবিক গতিটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এই প্লাটিনামটাকেই আমরা বলবো ধনাত্মক প্রভাবক। এবার আসি আমরা ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবকটা আমরা কাকে বলবো একটু দেখে নিই। আমি এই জায়গায় ঋণাত্মক প্রভাবক লিখলাম। তো ধনাত্মক প্রভাবকের মতোই, তবে ঋণাত্মক প্রভাবক যেহেতু কথাটা উল্টো, কার্যকারিতাও উল্টো। তাহলে আমরা কি বলবো, যে প্রভাবক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে এখানে বৃদ্ধির জায়গায় কি করবে, হ্রাস করবে, বৃদ্ধির জায়গায় হ্রাস করবে, তাকে আমরা বলবো ঋণাত্মক প্রভাবক। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এটা বিয়োজিত হয়ে তৈরি করে পানি আর অক্সিজেন। এটা স্বাভাবিকভাবে বিয়োজিত হয়ে পানি আর অক্সিজেন তৈরি করে। এখন যদি তুমি এই বিক্রিয়ায় এখানে ফসফরিক অ্যাসিড যদি ব্যবহার করো, তাহলে এর স্বাভাবিক বিক্রিয়ার যা গতি ছিল, এই ফসফরিক অ্যাসিডের ব্যবহার করার কারণে, এখানে ফসফরিক অ্যাসিড ব্যবহার করার কারণে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন মাত্রাটা আগের তুলনায় হ্রাস পেয়ে যাবে। সুতরাং আমরা এখানে ফসফরিক অ্যাসিডটি আমরা বলবো ঋণাত্মক প্রভাবক, অটোপ্রভাবক বা স্বয়ংক্রিয় প্রভাবক। কথাটা শুনেই বুঝতেছো। তো অটোপ্রভাবক আমরা কাকে বলছি, যে বিক্রিয়ায় উৎপন্ন কোনো একটি পদার্থ
বিক্রিয়ার গতিকে যদি বৃদ্ধি করে তাহলে সেই পদার্থকে আমরা বলবো অটোপ্রভাবক। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, আমরা KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটার বর্ণ কিন্তু বেগুনি। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড প্লাস অক্সালিক অ্যাসিড এই যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে পটাশিয়াম সালফেট তৈরি করবে, পটাশিয়াম সালফেট, এই ম্যাঙ্গানিজ আর সালফেট তৈরি করবে, এখানে ম্যাঙ্গানিজ সালফেট হবে, তারপরে হবে কি পানি, আর এই অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এটার বর্ণ কিন্তু ছিল কি বেগুনি। তো আমরা যখন বিক্রিয়াটা শুরু করি তখন এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ ধীরে ধীরে বিবর্ণ হওয়া শুরু করবে একেবারে স্টার্টিং পয়েন্টে। কিন্তু যখন কিনা এই ম্যাঙ্গানিজ সালফেট তথা ম্যাঙ্গানাস আয়ন যখন তৈরি হচ্ছে, ঠিক তারপরে দেখা যাচ্ছে কি এখানকার এই বেগুনি বর্ণটা খুব তাড়াতাড়ি বিবর্ণ হওয়া শুরু করেছে। তার মানে বিক্রিয়ার গতিটা কিন্তু ত্বরান্বিত হয়েছে বা বৃদ্ধি পাচ্ছে। এই বিক্রিয়ার গতি বৃদ্ধির জন্য দায়ী কিন্তু কে? এই ম্যাঙ্গানিজ সালফেট। সুতরাং এখানে আমরা ম্যাঙ্গানিজ সালফেটকে বলবো অটোপ্রভাবক। আমরা এবার আবিষ্ট প্রভাবক নিয়ে কথা বলবো। আবিষ্ট প্রভাবকটা কি? যে বিক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায় বিশেষ কোনো বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তবে সেই বিশেষ বিক্রিয়ককেই আমরা বলছি আবিষ্ট প্রভাবক। অর্থাৎ মানে একজনের সংস্পর্শে আরেকজন যদি সেই কাজটা করে তাহলে তার প্রভাবে পড়লো ওই জনকেই আমরা বলবো আবিষ্ট। তো একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ব্যাখ্যা করা যায়। যেমন এই সোডিয়াম সালফাইড এই অক্সিজেনে জারিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হয়। আবার ভিন্ন পাত্রে তুমি যদি সোডিয়াম আর্সেনাইড নাও, অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করো তাহলে কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় না, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। তবে এবার যদি তুমি এই সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড একসাথে রেখে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তাহলে সোডিয়াম সালফাইডের পাশাপাশি এই সোডিয়াম আর্সেনাইডও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম আর্সেনেট উৎপন্ন করবে। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, সে একাকী অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এর সংস্পর্শে সে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তার মানে এই বিশেষ বিক্রিয়কের প্রভাবে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। তাহলে আমরা এই বিশেষ বিক্রিয়কটাকেই আমরা বলবো এখানে আবিষ্ট প্রভাবক, অর্থাৎ সোডিয়াম সালফাইডই হচ্ছে এখানকার আবিষ্ট প্রভাবক, কারণ এর সংস্পর্শে সোডিয়াম আর্সেনাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। এবার আমরা আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্রভাবক সহায়ক, আর একটা আমরা বলবো প্রভাবক বিষ। আসলে শব্দটা শুনেই বুঝতেছো, প্রভাবক সহায়ক যিনি প্রভাবককে সহায়তা করবেন, আর প্রভাবক বিষ মানে যিনি প্রভাবকের কাজে বাধা দিবেন। তো আমরা প্রথমে আসি প্রভাবক সহায়ক কাকে বলে। একটু দেখে নাও প্রভাবক সহায়ক কাকে বলে। যে সকল পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, তাকে আমরা প্রভাবক সহায়ক বলবো। তবে আরেকটা কথা মনে রাখবে, ওই প্রভাবক সহায়ক কিন্তু নিজে একাকী প্রভাবকের মতো কাজ করতে পারবে না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি এই বিষয়টা। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন তৈরি হয়ে যায় অ্যামোনিয়া। এখন এই বিক্রিয়ায় আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করে থাকি আয়রনের চূর্ণ। এখন এই আয়রনের চূর্ণ ব্যবহার করলে কি হয়ে যাচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেন ব্যবহার করে যে অ্যামোনিয়া তৈরি হয়, এই অ্যামোনিয়া তৈরির গতিটা অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের হারটা বৃদ্ধি পাবে। এখন তুমি যদি এই আয়রন গুঁড়োর সাথে যদি মলিবডেনাম যদি ব্যবহার করো
তাহলে দেখা যাবে এই বিক্রিয়ার গতিটা আরেকটু বেড়ে যাবে। অর্থাৎ এই মলিবডেনামটা যে কাজটা করে আয়রন প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে আরেকটু বৃদ্ধি করে দেয়। তাহলে এখানে আমরা এই মলিবডেনামকে বলবো প্রভাবক সহায়ক। এবার আমরা আসি প্রভাবক বিষ কাকে বলবো। এই গেল আমাদের প্রভাবক সহায়ক। এবার আমরা শিখব প্রভাবক বিষটা কি। প্রভাবক বিষ কাকে বলবো, ঠিক আগের মতোই দেখো, যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রভাবন ক্ষমতা আমার এখানে বৃদ্ধি করবে না, এখানে হ্রাস করবে কিংবা বিনষ্ট করবে। প্রভাবন ক্ষমতা হ্রাস বা বিনষ্ট করে তাকে আমরা বলবো প্রভাবক বিষ বলবো। তাকেই প্রভাবক বিষ বলে। দেখো আরেকবার একটু বিষয়টা, প্রভাবক বিষ আমরা কাকে বলছি, যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে বা বিনষ্ট করে তাকে আমরা বলছি প্রভাবক বিষ। তো আমরা একটু দেখে নিই প্রভাবক বিষের একটা উদাহরণ দেখে নিই। সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে তৈরি করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এখন এই বিক্রিয়ায় এখানে প্লাটিনাম চূর্ণ এটা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে, মানে এর বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এখন এই প্লাটিনাম গুঁড়ার সাথে যদি আমরা কি করি, আর্সেনিক অক্সাইড যদি আমরা এখানে প্লাটিনাম গুঁড়ার সাথে মিশিয়ে দিই, তাহলে দেখতে পাবো এই বিক্রিয়ার গতিটা কমে যাবে, হ্রাস পাবে। অর্থাৎ এই আর্সেনিক অক্সাইড যে কাজটা করে প্লাটিনামের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে দেয় বা বিনষ্ট করে দেয়। এবার আমরা প্রভাবন নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো প্রভাবনটা কি। আসলে প্রভাবকের ক্রিয়াটাই প্রভাবন। তো এখন এই প্রভাবনটা কিন্তু দুই রকম হতে পারে, একটা সমসত্ব প্রভাবন আর একটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। তো প্রথমে আমরা জেনে নিই সমসত্ব প্রভাবনটা কি। দেখে নাও একটু সমসত্ব প্রভাবনটা কি। যে প্রভাবনের ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ার সকল পদার্থ অর্থাৎ বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক সবাই যদি একই দশায় থাকে। এক্সাম্পল, মনে করো বিক্রিয়ক আছে গ্যাসীয় দশায়, উৎপাদ আছে গ্যাসীয় দশায় এবং প্রভাবকও গ্যাসীয় দশায় আছে, তাহলে এটা সমসত্ব প্রভাবন বলবো। আবার মনে করো বিক্রিয়ক আছে লিকুইড, উৎপাদ লিকুইড, প্রভাবক লিকুইড, এটাও কিন্তু সমসত্ব প্রভাবন। আবার মনে করো বিক্রিয়ক কঠিন দশায় আছে, উৎপাদ কঠিন দশায় আছে, প্রভাবকও কঠিন দশায় আছে, দেন এটাকে আমরা বলবো কিন্তু সমসত্ব প্রভাবন। অর্থাৎ আমরা যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে প্রভাবক যে দশায় থাকবে আর বিক্রিয়ার সকল পদার্থ যদি একই দশায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমসত্ব প্রভাবন। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো সালফার ডাই অক্সাইড আমরা জানি এটা গ্যাস, অক্সিজেন গ্যাস এবং উৎপন্ন সালফার ডাই অক্সাইড সেও গ্যাস। আমার এখানে যে প্রভাবক নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়েছে সেও গ্যাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক সবাই গ্যাসীয় দশায় আছে, যার কারণে আমরা এই প্রভাবনকে বলবো সমসত্ব প্রভাবন। এবার আসি অসমসত্ব প্রভাবনটা আমরা কাকে বলবো। কথাটা শুনে বুঝতে পারছো অসমসত্ব প্রভাবনটা কি। যে প্রভাবনের ক্ষেত্রে প্রভাবকের দশা অর্থাৎ প্রভাবকের দশা বিক্রিয়ার সকল পদার্থের দশা থেকে ভিন্ন তাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। অর্থাৎ আমার প্রভাবক যদি কঠিন আর আমার বিক্রিয়ক, উৎপাদ যদি গ্যাসীয় হয় অথবা প্রভাবক যদি আমার লিকুইড কিন্তু দেখা যাচ্ছে আমার বিক্রিয়ক, উৎপাদ যদি গ্যাস হয় তাহলে সেটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। যেমন দেখো একটা উদাহরণ, আমি এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় আমি কিন্তু এখানে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা জানি প্লাটিনাম চূর্ণ কিন্তু সলিড অর্থাৎ কঠিন দশায় থাকে। তাহলে তোমরা একটু ভালো করে দেখো, আমার বিক্রিয়কগুলো গ্যাসীয়, বিক্রিয়ক এবং উৎপাদগুলো গ্যাসীয় দশায় আছে, আবার প্রভাবকটা কঠিন দশায় আছে। তাহলে এই ধরনের প্রভাবনকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। এনজাইম হচ্ছে জীবন্ত
উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে সৃষ্ট উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রাণহীন অদানাদার এবং নাইট্রোজেন পূর্ণ জটিল পদার্থকে আমরা এনজাইম বলছি। আসলে এনজাইম যে কাজটা করে জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং এটাও প্রভাবকের মতো বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তো আমাদের এখানে দেখো একটা এনজাইমের আমরা প্রয়োগ দেখছি, যেমন এটা একটা গ্লুকোজ। এই গ্লুকোজকে আমরা জাইমেক্স এনজাইম দ্বারা যখন ভাঙবো তখন সেটা তৈরি হবে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। তবে এখানে একটা কথা মনে রাখবে, এনজাইমের কাজ কিন্তু কার্যকারিতা কিন্তু সুনির্দিষ্ট, অর্থাৎ একটা এনজাইম একটা নির্দিষ্ট যৌগের উপর কাজ করে, অন্য যৌগের উপর কিন্তু কাজ করে না। সক্রিয়ণ শক্তি কাকে বলে সে বিষয়ে আমরা একটু ধারণা নিব। তো সক্রিয়ণ শক্তি বলতে আমরা বুঝি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুসমূহ উৎপাদে পরিণত হতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে আমরা বলছি সক্রিয়ণ শক্তি। অর্থাৎ এই যে আমার বিক্রিয়ক অণু, এই বিক্রিয়ক অণু কিন্তু সরাসরি উৎপাদে পরিণত হতে পারে না। তাহলে কিভাবে উৎপাদে পরিণত হয়? এই বিক্রিয়ক অণুকে প্রথমে কিন্তু সক্রিয়ণ অণুতে পরিণত হতে হয়, দেন সেটা উৎপাদে পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়ক অণু সক্রিয়ণ হওয়ার আগে কিন্তু সে উৎপাদে পরিণত হতে পারবে না। সেই কথাটা আমরা বলছি যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেই শক্তিটাকে আমরা বলছি সক্রিয়ণ শক্তি। এখন এই সক্রিয়ণ শক্তিকে আমরা প্রকাশ করব কি দ্বারা? ই এ দ্বারা। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে আমার অস্থায়ী জটিল অবস্থার স্থিতিশক্তি এবং বিক্রিয়কের স্থিতিশক্তির যে একটা পার্থক্য, সেই পার্থক্যকেও কিন্তু আমরা বলতে পারি সক্রিয়ণ শক্তি। অর্থাৎ আমার এই অস্থায়ী জটিল অবস্থার শক্তি এবং বিক্রিয়কের শক্তির যে ব্যবধান, এটাই কিন্তু আমাদের সক্রিয়ণ শক্তি। একটু গ্রাফের দিকে খেয়াল করে দেখো, আমরা এই বরাবর বলছি স্থিতিশক্তি আর এই বরাবর বলছি বিক্রিয়ার অক্ষ। তো এখানে দেখো এ প্লাস বিসি বিক্রিয়ক, এ এবং বিসি এই বিক্রিয়কটা কিন্তু শুরুতে একটা কিন্তু অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হয়, যে অবস্থায় এই বিক্রিয়ক অণুটা সক্রিয়ণ হচ্ছে। দেন সেটা কি হচ্ছে? পুরনো বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে এ বি প্লাস সি। এখানে দেখো আমার ছিল এ প্লাস বিসি, কিন্তু এখানে হয়ে যাবে কি এ বি বন্ধন তৈরি হবে, সি বন্ধন ভেঙে তৈরি করবে এ বি প্লাস সি তৈরি করবে। তো আমরা এই জায়গা থেকে কয়েকটা বিষয় একটু ধারণা নেব। সেটা কি? যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্কটা কেমন। তো এখানে যে কথা বলা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি যত বেশি হবে বিক্রিয়ার হার তত কমে যাবে, আবার সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? এর কারণটা দেখো, একটা বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন সক্রিয়ণ অণুতে পরিণত হতে হয়। তো আমার এই সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে বিক্রিয়ক অণু অল্প শক্তি অর্জন করলেই সক্রিয়ণ হতে পারে, আর বিক্রিয়ক অণু যত তাড়াতাড়ি সক্রিয়ণ অণুতে পরিণত হবে ওই বিক্রিয়ক অণু তত তাড়াতাড়ি উৎপাদে পরিণত হবে। আবার যদি কোনো কারণে সক্রিয়ণ শক্তি বেড়ে যায়, মানে শক্তির বাধাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ অল্প সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ অণুতে কনভার্ট হচ্ছে, আর তখন বিক্রিয়ার গতিটা কমে যাচ্ছে। তার মানে আমার সামারিটা দাঁড়াচ্ছে যে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি যত বেশি হবে বিক্রিয়ার হার তত কম হবে, আর সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। এবার আমরা একটু অঙ্ক আমরা করবো এই গ্রাফ থেকে। সক্রিয়ণ শক্তি আমরা বা তাপমাত্রার পার্থক্য আমরা কিভাবে বের করতে পারি, এবং এই বিক্রিয়াটা কেন তাপ উৎপাদী বললাম, এটা কেন তাপহারী বললাম, এই বিষয়গুলো একটু আমরা ধারণা নেব। তো দেখি কিভাবে আমরা করতে পারি অঙ্কটা। আমি একটু করে ক্লিন করে দিচ্ছি, এই জায়গায় তোমাদের আমি অঙ্কটা করে দেখাচ্ছি। মনে করো আমাদের এই অক্ষ বরাবর এখানে আমরা বলছি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলোর একক আমরা বলছি কিলো জুলে আছে। এখন আমার এখান থেকে প্রশ্ন করা হলো সক্রিয়ণ শক্তি। দেখো এখানে কোনটাকে কি বলা হয় সেটাও একটু আমরা জেনে নিই। এখানে ই এটা হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি, ই এক্স এটা হচ্ছে অস্থায়ী জটিল যৌগের স্থিতিশক্তি, ই বি এটা হচ্ছে উৎপাদের ই বিটা হচ্ছে বিক্রিয়ক না উৎপাদের স্থিতিশক্তি, আর ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তি একটু আগে তোমাদের বলেছিলাম যে সক্রিয়ণ শক্তিটা হচ্ছে
এই যে অস্থায়ী জটিল অবস্থার স্থিতিশক্তি এবং বিক্রিয়কের স্থিতিশক্তির যে পার্থক্য, সেটাকেও কিন্তু আমরা সক্রিয়ণ শক্তি বলি। তাহলে আমরা এখানে ই এ সমান সমান, আমি যদি এখানকার যদি এই ডায়াগ্রামে যদি আমি সক্রিয়ণ শক্তি বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো? ই এক্স মাইনাস ই এ। তাহলে আমার এখানে ই এক্স টা কত, দেখো এই বরাবর ই এক্স, তাহলে ই এক্স এর মান আছে আমাদের কত 70, আর ই এ দেখো ই এর মানটা দেওয়া আছে কত 20। তাহলে আমরা এখানে যদি 20 বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো কত 50 কিলো জুল। এটা কিন্তু আমাদের সক্রিয়ণ শক্তি। এবার আমরা যদি ডেল এইচ ওয়াট যদি বের করতে চাই, অর্থাৎ এই বিক্রিয়ার তাপমাত্রার পার্থক্য যদি বের করতে চাই, তাহলে এটারও একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা হচ্ছে ডেল এইচ সমান সমান উৎপাদের স্থিতিশক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতিশক্তি। তো আমাদের এখানে যদি আমি এই ডায়াগ্রামের কথা বলি, তাহলে আমার দেখো উৎপাদের স্থিতিশক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত 10, আর বিক্রিয়কের স্থিতিশক্তি আমরা দেখতে পাচ্ছি কত 20। তাহলে এখানে আমরা মান পাবো কত -10 কিলো জুল। তোমরা কিন্তু ভালো করেই জানো ডেল এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা তাপ উৎপাদী, আর ডেল এক্স এর মান যদি ধনাত্মক হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি তাপ হারি। যেমন আমি যদি এই ডায়াগ্রামের জন্য বলি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখন যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে এই ডায়াগ্রাম থেকে যদি আমি ডেল এইচ বের করতে চাই, তাহলে কত পাবো? দেখো ভালো করে, এখানে আমার উৎপাদের জন্য মোটামুটি আমি দেখতে পাচ্ছি কত ইবি এর মান আমরা পাবো। ইবি এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি কত 40, আর ই এর মান আমরা দেখতে পাচ্ছি কত 20। তাহলে এখানে আমরা পাবো +20 কিলো জুল। তাহলে আমার এখানে কিন্তু ডেল এইচ এর মান কিন্তু পজিটিভ আসে। তো ডেল এইচ এর মান যদি ধনাত্মক আসে তাহলে সেই দিকটাকে আমরা বলে থাকি তাপ হারি, আর ডেল এইচ এর মান যদি ঋণাত্মক আসে তাহলে সেই দিকটাকে আমরা বলে থাকি তাপ উৎপাদী। আরেকটা কথা তোমরা এখানে মনে রাখবে, যদি এখানে যদি ই এ গ্রেটার দেন ই বি হয় তাহলে হবে তাপ উৎপাদী। আবার ই বি লেস দেন ই বি গ্রেটার দেন ই এ যদি হয় তাহলে হবে তাপ হারি বিক্রিয়া হবে। অর্থাৎ তুমি দুই ভাবে মনে রাখতে পারো। ডায়াগ্রামের দিকে দেখো এখানে ই এ বড় ই বি ছোট, এটা তাপ উৎপাদী। আবার এখানে দেখো ই বি বড় ই এ ছোট, তাহলে এটা কিন্তু তাপ হারি। অথবা আমরা ম্যাথমেটিক্যালি এই ফর্মুলা দিয়েও বের করতে পারি, সেটা ডেল এইচ এর মান বের করে ডেল এইচ থেকে কি তাপমাত্রার পার্থক্য। আর তাপমাত্রার পার্থক্য আমরা কিভাবে বের করব? উৎপাদের স্থিতিশক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতিশক্তি। এই ব্যবধানটা যদি নেগেটিভ আসে তাপ উৎপাদী, আর পজিটিভ যদি আসে তাহলে আমরা সেটাকে বলবো তাপ হারি। এবার আমরা সক্রিয়ণ শক্তির সাথে প্রভাবকের সম্পর্কটা একটু জেনে নিই। সম্পর্কটা কি? তো আসলে প্রভাবক তো দুই ধরনের, একটা ধনাত্মক প্রভাবক আর একটা ঋণাত্মক প্রভাবক। আমরা একটু আগে ক্লাসে পড়েছি ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে স্বাভাবিক গতিকে হ্রাস করে। তো এখন প্রভাবক ধনাত্মক প্রভাবক যে কাজটা করে, সে কি করে তার পৃষ্ঠতলে অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক অণুগুলোকে একত্রিত করে অবস্থান্তর অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি করে। এতে করে অনেক সংখ্যক বিক্রিয়ক অংশগ্রহণের সুযোগ পায়, এবং তখন কি হয়ে যায়? তখন তার সক্রিয়ণ শক্তিটা কমে যায়। একটু গ্রাফের দিকে খেয়াল করো, একটা বিক্রিয়া থেকে উৎপাদে পরিণত হচ্ছে স্বাভাবিকভাবে, মানে প্রভাবক ছাড়া একটা বিক্রিয়া কিন্তু কাজ আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন কিনা আমরা প্রভাবক ব্যবহার করলাম তখন দেখতে পাচ্ছি আমাদের সক্রিয়ণ শক্তিটা কিন্তু কমে যাচ্ছে। আগে সক্রিয়ণ শক্তি চূড়া এখানে, এখন এখানে চলে আসে। কারণটা কি? ওই যে কথা বললাম, প্রভাবক যে কাজটা করছে সেটা কি করছে? প্রভাবক খুব সহজে বিক্রিয়ক অণুগুলোকে সক্রিয় অণুতে পরিণত করতেছে, এবং এতে করে তার সক্রিয়ণ শক্তিটা হ্রাস পাচ্ছে, এবং বিক্রিয়ার গতিপথটা কিন্তু একটা সহজ গতিপথ তৈরি হচ্ছে, যার কারণে অনেক সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে সহজে উৎপাদে পরিণত হচ্ছে। অপরদিকে আমরা যদি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি, সেই ঋণাত্মক প্রভাবকটা কি করবে? ঋণাত্মক প্রভাবকটা সক্রিয়ণ শক্তিটাকে বৃদ্ধি করে দেবে, আর সক্রিয়ণ শক্তি যখন বেড়ে যাবে তখন বিক্রিয়ক অণুকে উৎপাদে পরিণত হওয়ার জন্য অধিক শক্তি অর্জন করতে হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে? হ্রাস পাবে।
তাহলে আমরা এখানে বলতে পারি যে ধনাত্মক প্রভাবকটা একটা সহজ গতিপথ তৈরি করবে আর ঋণাত্মক প্রভাবকটা একটা কঠিন গতিপথ তৈরি করছে। এই হচ্ছে আমাদের দেখো সক্রিয় শক্তির সাথে প্রভাবকের সম্পর্ক। এবার আমরা আসি সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক কি। তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে যে বিষয়টা আমরা দেখব যে তাপমাত্রা বাড়ালে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, আবার অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে। আবার মনে রাখবে সংঘর্ষের সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিন্তু সমানুপাতিক, অর্থাৎ সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়ক অণুগুলো তত সহজে কিন্তু সক্রিয় অণুতে পরিণত হবে। তার মানে আমরা বলতে পারি যে তাপ বাড়ালে আমার সক্রিয় শক্তিটা কমে যাবে এবং পরীক্ষা করে দেখা গেছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্রিয়ার গতি স্বাভাবিক গতি 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাহলে আমরা এখানে যে সম্পর্কটা দেখলাম যে তাপের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপ বাড়ালে সক্রিয় শক্তি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাপ কমালে সক্রিয় শক্তি বেড়ে যাচ্ছে। এবার আমরা তাপমাত্রার উপর আর্হেনিয়াসের একটা সমীকরণের বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আর্হেনিয়াসের সমীকরণটা হচ্ছে k = a e to the power minus e RT EA/RT। এখানে k হচ্ছে বিক্রিয়ার হার, a হচ্ছে আর্হেনিয়াস ফ্যাক্টর, EA সক্রিয় শক্তি আর মোলার গ্যাস ধ্রুবক একটা ধ্রুবমান, T তাপমাত্রা। এখন আমরা এই সমীকরণের বোথ সাইডে যদি লগ দ্বারা গুণ করে দিই তাহলে log k = log a, এটা দেখো ab সূত্র, তাহলে আমরা এখানে কিন্তু log a plus log b বলবো, কিন্তু এখানে এই e এর পাওয়ার যেটা আছে সেটা সহগ হয়ে গেলে এটা সামনে চলে আসবে -EA/RT। এবার আমরা ln কে যদি log e কনভার্ট করি তাহলে কিন্তু 2.303 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে তাই হলো এখানেও 2.303 -EA/RT। এবার উভয় পক্ষকে আমরা 2.303 দ্বারা ভাগ করছি, তাহলে এটা দ্বারা ভাগ যদি করি তাহলে এখানে এটা কাটা গেলে log k, এটা কাটা গেলে log a, যেহেতু ভাগ করতেছি তাহলে নিচে এখানে 2.303 এটা চলে আসবে। এবার একটু খেয়াল করি এই সমীকরণটা একটু আমরা রিঅ্যারেঞ্জ করে লিখেছি, এই log k আর এখানে log a এটা একটা ধ্রুবমানটাকে আমরা পড়ে দিলাম আর এইটাকে আমরা সামনে নিলাম। তো এটা কিন্তু একটা y = mx + c যা একটা সরলরেখার সমীকরণের মতো আর কি। তো এখানে y অক্ষ বরাবর আমরা log k এবং x অক্ষ বরাবর যদি আমরা 1/t নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা একটা ঢাল পাবো। সেই ঢালটা কিন্তু হবে আমাদের এইটা হচ্ছে ঢাল, এইটুকু হচ্ছে ঢাল এবং সেই ঢালটা রেখা হবে একটা সরলরেখা। আর একটা যে রেখা পাবো সেটা সরলরেখা বিশিষ্ট একটা আমরা রেখা পাবো। এখন সেখান থেকে কিন্তু দেখো খেয়াল করো আমরা সেই লেখচিত্র অঙ্কন করার পরে এরকম একটা লেখচিত্র পাচ্ছি এবং এই লেখচিত্রে এখানে যদি এই 1/t এর বিপরীতে আমি যদি বিক্রিয়ার হারের মান বসে যদি একটা ঢাল বের করতে পারি, ঢালের মান যদি আমার জানা থাকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু সক্রিয় শক্তি কিন্তু বের করতে পারি। আবার আরেকটা বিষয়, একাধিক তাপমাত্রার ক্ষেত্রে আমার আরএনএ সমীকরণটা কেমন হবে সেটাও আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারি। যেমন দেখো আমি মনে করো এই সমীকরণটাকে যদি আমি T1 তাপমাত্রার ক্ষেত্রে যদি বলতে চাই, আমি একটু এই লাইনটা একটু মুছে দিই। এখন এই সমীকরণটা যদি আমরা T1 তাপমাত্রায় যদি লিখি, ভিন্ন ভিন্ন দুটো তাপমাত্রায় আমরা সমীকরণটা লিখতে চাচ্ছি, তাহলে কি হবে log K1 = EA/2.303 RT1 plus log A। আবার T2 তাপমাত্রায় যদি আমরা বলি T2 তাপমাত্রায় তাহলে কি হবে log K2 = EA/0.303 RT plus log A। তাহলে এই সমীকরণের নাম্বার দিলাম 2 আর এই সমীকরণের নাম্বার দিলাম 3। এখন 3 নং সমীকরণ থেকে যদি আমরা 2 নং সমীকরণকে বাদ দিই তাহলে এটাকে বাদ দিলে কি হবে log K2 minus log K1 equal, দেখো এটা কিন্তু কাটা যায়, তাহলে আমরা পাবো minus EA/2.303 RT plus EA/2.303 RT। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে যেটা পাবো, আমরা একটু ডান পাশে পরের অংশটুকু একটু লিখে ফেলি। এখান থেকে আমরা এই জায়গায় যাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
log k2 বাই k1, কারণ এটা বিয়োগ আছে ভাগ হয়ে যাবে। আর আমি প্লাসটাকে এই পাশে বিবেচনা করি আর মাইনাসটাকে এই পাশে বিবেচনা করলে কি হবে, কমন যাবে কি, কমন যাবে EA বাই 2.303 আর দুই পক্ষ থেকে কমন যাচ্ছে, কমন নিলে আমাদের এখানে থাকতেছে 1/T1। এটা কিন্তু আমাদের একটা বিষয় একটু লিখতে আমাদের ভুল হয়েছে, এখানে T2, তাহলে এখানে আমাদের যে মানটা দাঁড়াচ্ছে বাদ দিলে এটা থেকে বাদ দিয়েছি T2 মাইনাস T1, তাহলে T1টা আগে মাইনাস 1/T2। এবার এখান থেকে বা এটাই আমাদের এক সমীকরণ আমরা বলে নিতে পারি যে একাধিক তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমার আরএন এর সমীকরণটা এটা। এখন এই সমীকরণে তুমি যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রা জানো এবং সেই ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যদি বিক্রিয়ার হার সম্পর্কে তোমার যদি মান দেওয়া থাকে, তাহলে সেখান থেকেও তুমি কিন্তু ওই সক্রিয় শক্তিটা বের করতে পারবে। দেখো একটা গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে আমরা সক্রিয় শক্তি বের করতে হবে। এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলবো সক্রিয় শক্তি নির্ণয় করো। তো আমার এখানে ঢালের মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, -75। তো এখানে আমরা জানি ঢাল সমান সমান -EA বাই 2.303 আর। তো এখানে আমার বের করতে হবে কি, EA বের করতে হবে। তাহলে আমরা এই মাইনাসটা এবারে পার করে দিতে পারি, EA সমান সমান মাইনাস ঢাল ইন্টু 2.303 ইন্টু আর। এখানে ঢালের মান দেওয়া আছে -75 ইন্টু 2.303 ইন্টু আর এর মান 8.314। এটাকে ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 1436.38 জুল। এটাই কিন্তু অ্যান্সার। দেখো আমাদের যে অঙ্ক দেওয়া আছে সেখানে তাপমাত্রা কিন্তু দুইটা দেওয়া আছে এবং সেই দুটো তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কিন্তু দেওয়া আছে এবং সেখান থেকে আমরা সক্রিয় শক্তি বের করতে হবে। তো আমরা এরকম দুইটা তাপমাত্রায় যদি বিক্রিয়ার হারের মান, হার ধ্রুবকের মান যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কিভাবে সক্রিয় শক্তি বের করব সেই সমীকরণটা আমরা জানি। আমি যদি লগ দিয়ে লিখি তাও হবে, লগ দিয়ে লিখি তাও হবে, এখানে হবে Q2 বাই Q1 সমান সমান এখানে আমাদের EA বাই R, এখানে 1/T1 মাইনাস 1/T2। এটা কিন্তু আমাদের একাধিক তাপমাত্রার ক্ষেত্রে আরএন এর সমীকরণ। এখন আমরা এই সমীকরণে দেখো কি কি মান আমার দেওয়া আছে, লন K2 এর মান কিন্তু দেখো এখানে আমরা একটু লিখে নিই। এখানে T1 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 25 যোগ 273 কেলভিন। T2 এর মান দেওয়া আছে কত, 65 যোগ 273 কেলভিন। K1 এর মান দেওয়া আছে কত, 3.46 ইনটু 10⁻⁵। K2 মান দেওয়া আছে 4.87 ইনটু 10⁻�3। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে K2 মান কত দেওয়া আছে, 4.87 ইনটু 10⁻�3। আবার এখানে দেওয়া আছে 3.46 ইনটু 10⁻⁵। সক্রিয় শক্তি EA বের করব, আর এখানে 8.314। এখানে আমি যদি Q1 Q2 আর এখানে কি হবে, Q2 মাইনাস Q1 হবে। যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে 4. এখানে আমরা ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেই মানটা পাবো 2. আচ্ছা আমরা এটা আপাতত লিখি 4.87 ইনটু 10⁻�3, 3.46 ইনটু 10⁻⁵। EA বাই 8.314। এখানে T2 এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 338 মাইনাস 298, আর এখানে 298 ইনটু 338। এখন এটাকে আমরা যদি এই মানটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি তাহলে পাবো 0.1482, আর এখানে
এ সক্ষম শক্তি 8.314, আর এটাকে ক্যালকুলেট করার পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে উপরে পাবো 40 আর নিচে পাবো 1.007007 into 10 to the power 5। তো যাক, এখান থেকে আমরা সব কিছু ক্যালকুলেট করে এবার ক্যালকুলেটর দিয়ে ই এর মান আমরা একটা পাবো, সেটা হচ্ছে 1.035 into 10 এর পাওয়ার 5 জুল পাবো। এটাই আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যা ক্লাস শিখলে সে ক্লাস থেকে তোমরা একটা বাড়ির কাজ করে ফেলবে। দেখো এখানে দেওয়া আছে বিক্রিয়ার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে 3 গুণ বৃদ্ধি করলে বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়, সক্ষম শক্তি কত? তার মানে একটু আগে যে অঙ্কটা তোমরা করলে সেই অঙ্কটাকে ফলো করেই করতে হবে। তারপরে আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে এই অঙ্কটা করবে। আমাদের তাপমাত্রা 25 ডিগ্রি আছে, 3 গুণ করলে কত হবে? 75 হবে। এখানে আমার বেগ ধ্রুবক, প্রথমে আমরা ধরবো কে, পরের ক্ষেত্রে আমরা ধরবো তার 3 গুণ, মানে কি যা আছে তার সাথে আরো 3 গুণে অ্যাড হবে, তার মানে কে প্লাস 3k। তো আমি তোমাদের k1 k2 এর মান, t1 t2 এর মান বলে দিলাম, তোমরা অঙ্কটা করে তোমাদের নিজ নিজ গ্রুপে সাবমিট করবে সাবজেক্ট টিচারের কাছে। তো তোমাদের আজকের ক্লাসটা আমি সাজেস্ট করবো খুব ভালো করে তোমরা দেখবে। আশা করি তোমাদের এই ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।